গ্যাসের পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটিতে বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, দিন দিন কমছে সরবরাহ, কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেওয়া সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা, বাহিনী সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডা। ১৪৪ ধারা জারি থাকা উত্তেজনা, ১১১ জনের নামে থানায় মামলা দায়ের। সংখ্যা উস্কে দেওয়ার মতো বক্তব্য থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান রিজভীর। ইসিতে বিএনপির লোক বসানোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে জামাত। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার, গুলশানের বাসা থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তাব পর্যালোচনা করছে সরকার, পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা দীনেশ ত্রিবেদী। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। রাজধানীতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট, সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ রেখেছে অনেক ফিলিং স্টেশনও। চালু থাকা পাম্পেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ, এর ফলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, রোজগারে টান পড়েছে অনেকের। এই সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে চরম গ্যাস সংকটের কবলে দেশ। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে জাতীয় গ্রিডে, জ্বালানির ভোগান্তিতে কোটি মানুষ। গ্যাস সংকটে করুণ দশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো। কোথাও পর্যাপ্ত চাপ নেই, আবার কোথাও একেবারেই বন্ধ। খোলা থাকা প্রত্যেকটি পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ব্যবসা গরম আর প্রখর রোদে লাইনে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পেরে রোজগারেও টান পড়ছে অনেকের। গতকালকে রাত্রে 4টার সময় আসছিলাম, রাত্রে 11টা পর্যন্ত আসছিলাম কিন্তু পাই নাই গ্যাস। 6টা পর্যন্ত সিরিয়াল দিয়ে না পাইয়া আবার অপেক্ষা রাত্রে 9টা বাজে আইব। 10টা পর্যন্ত আসছিলাম, তারপরে গ্যাস পাইনি, পরে গেছি গিয়া। আমাদের সময়েরও মূল্য নাই, এখানে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, গ্যাসও পাচ্ছি না। প্রেশারও কম, মিনিমাম 2 বার নেওয়া লাগে, 4 ঘন্টা করে 8 ঘন্টা এখানেই থাকে না। তো মোটামুটি দিন শেষে গাড়ি জমা দেওয়া সবকিছু মিলে একেবারেই হচ্ছে না আর কি। কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ ব্যবস্থা জানেন না খোদ পাম্প সংশ্লিষ্টরাও। 60 লিটার একটা সিলিন্ডারে গ্যাস ফিলিং করতে 2 মিনিট সময় লাগতো, এটা ফুল হয়ে যেত। এখন 6 মিনিটে 50% হয়। আমাদের সারা মাস যেভাবে আমরা সেল করতেছি, আমাদের ইলেকট্রিসিটিতে বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। এখন আমার গ্যাস নাই, একটু প্রেশার আছে, প্রেশারে আমরা এখন দিচ্ছি, হয়তো 10-15 মিনিট পর এমনি বন্ধ হয়ে যাবে। সংকট সমাধানে শুধু আশ্বাস নয়, দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভোগান্তি লাঘবে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তা ও খাত সংশ্লিষ্টরা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যানবাহন সংশ্লিষ্টরা। এই তীব্র গরম ও রোদে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিতে পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্প। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকা উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা, আবার কোথাও কোথাও অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও কমেনি এই দুর্ভোগ। 8 থেকে 10 দিনের মধ্যে এই সংকট নিরসনের আশা প্রকাশ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ঢিমে তালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 3,500 শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত 1 সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে
ফেয়ারবিসের সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। শিল্প মালিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে। এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার 4 ভাগের 1 ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। যদি বড় জোর 1 সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে, তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় 20% নেমে এসেছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। আগামী 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। 45 দিন খনন ও 15 দিনের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কূপটিতে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। সফলভাবে এই খনন সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। চলমান সংকটের মাঝেই শুরু হলো নতুন গ্যাসকূপের খনন কার্যক্রম। দুপুরে নোয়াখালীর সেনবাগের বড়চারিগাঁও গ্রামে কূপটি খনন শুরু করেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। সুন্দরপুর 4 নামে এই কূপে প্রাথমিকভাবে মাটির 1550 মিটার নিচ পর্যন্ত খনন করা হবে। জাতীয় গ্রিডের পাশাপাশি সেনবাগের মানুষ যাতে গ্যাসের সুফল পায় তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। আমাদের এলাকায় সেনবাগে যে গ্যাস পাইছে আমরা এতে খুশি। আমাদের একটা আবদার থাকবে, আমাদের এলাকাবাসী যেন গ্যাসটা পায়। জাতীয় গ্রিডে যা যাবে, বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ অন্তত তারা গ্যাস পায়। এটা আমাদের সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে এটা আমি অনুরোধ জানাই। বাপেক্স জানায় 45 দিনের মধ্যে খনন কাজ শেষ করে 15 দিনের ড্রিল স্টিম টেস্ট বা ডিএসটি পরীক্ষার পরই জানা যাবে কূপে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন অন্তত 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের টার্গেট আছে এটা 1600 মিটার ড্রিল করবো 1361 মিটার থেকে। পরবর্তীতে আমরা ডিএসটির মাধ্যমে গ্যাস প্রাপ্তি সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কি মান গ্যাস আমরা এখানে উৎপাদনে যেতে পারবে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে স্থলভাগে গ্যাস পাওয়ার খবরকে আশাব্যঞ্জক বলছেন সংশ্লিষ্টরা। এখান থেকে কি পরিমাণ গ্যাস উত্তোলন সম্ভব তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত 2 মাস। সময় সংবাদ, নোয়াখালী। সময় উপযোগী সিদ্ধান্তের অভাবে গ্যাস সংকটে শিল্প খাত। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত কমিটির সঙ্গে সরকার প্রধানের বৈঠক শেষে এই কথা জানান বিটিএমই এর সভাপতি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অভিযোগ করেন, প্রতিষ্ঠান বন্ধে বাজেট কমানো সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল বিগত সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের মধ্যে দায়িত্ব নেয় বিএনপি সরকার। সমস্যা সামাল দিতে না দিতেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতে তীব্র হয়েছে গ্যাস সংকট। নতুন উৎস খুঁজতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বুধবার সচিবালয়ে জ্বালানি খাত নিয়ে অগ্রগতি সভা করেন সরকার প্রধান। সংকট উত্তরণ সহ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
এর আগে সকালে টেক্সটাইল খাতের সংকট উত্তরণে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দীর্ঘদিনের জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা পুরনো হয়ে গেছে বন্ধ, আরটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলোকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর কাছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। বিএমডিএ চেয়ারম্যান জানান, কৃষকদের দাবি অনুযায়ী 12,000 কোটি টাকার 2 প্রকল্প দ্বারা ডাবল লিফটিং পদ্ধতিতে সেচের জন্য পানি সরবরাহ করা হবে। আমরা দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকা এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ছিলাম, আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে মহানন্দ পানি নদী থেকে আমরা একটি ডবল লিফটিং করে এখানে 16 কিলোমিটার দূরে চাপাই এবং আমাদের নওগাঁ অঞ্চলে প্রায় কয়েক লক্ষ জমিতে আমরা সেচ সুবিধা দিব। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প পরবর্তী জরুরি সারা ও সার্বিক প্রস্তুতি সংক্রান্ত বৈঠক হয়। জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক দল তৈরি, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে, বাকি 30,000 স্বেচ্ছাসেবকের তথ্য নিয়েও কাজ চলছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা কিশোর তাহসিন। নতুন করে স্পোর্টসে ছবি ভাইরাল হয় তাহসিনকে নিজ কার্যালয়ে ডেকে নেন সরকার প্রধান। সমবেদনা জানান মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোন হারানোর জন্য। এ সময় তাহসিনের হাতে ফুটবল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন সরকার প্রধান। সফল ক্যারিয়ার গড়তে দেন প্রয়োজনীয় নির্দেশনাও। গেল 27 জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্যালারিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিক্ষার্থীদের ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। তবে সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। ভাইরাল হওয়া ছবির কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের বোনকে হারান তাহসিন। প্রিয়জন হারানোর পর থেকে নিজের চিরচেনা হাসিও হারিয়ে ফেলেন এই কিশোর। তবে সরকার প্রধানের সঙ্গে হাত মেলানোর পর থেকেই তাহসিনের মলিন চেহারায় ফুটে উঠে নির্মল হাসি। এই ঘটনা জানার পরেই তাহসিনকে নিজের কার্যালয়ে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি তাহসিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান সরকার প্রধান। আর একজন সফল ব্যবসায়ী হতে চাওয়া কিশোরের স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেন তারেক রহমান। সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতে দেন দিক নির্দেশনা। আলাপচারিতা শেষে নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তাহসিনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের কার্যালয় ঘুরে দেখার পাশাপাশি বাবার ফোনে তারেক রহমানের সঙ্গে সেলফিও তুলেন তাহসিন। সাক্ষাৎ শেষে তাহসিন জানান, পরিবারের একজনের মতো তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই সাক্ষাতের জন্য বেশ আনন্দিত তাহসিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শ্রীমঙ্গলে এনসিপির গাড়ি বহর আটকে দিল পুলিশ। 144 ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করলে তাদের আটকে দেয়া হয়। এ সময় বাহিনীর সদস্যদের সঙ্গে বেশ বাকবিতণ্ডায় জড়ান এনসিপির নেতারা। হবিগঞ্জের কামাইছড়ায় শীর্ষ নেতারা অবস্থান নেন। 144 ধারা জারি থাকায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ আরও 100 জনের নামে থানায় মামলা দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি।
পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করে এনসিপির নেতারা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় চলে বাক বিতণ্ডা। এখন বিএনপি সরকারে তারা তো বিগত ১৬-১৭ বছর নির্যাতিত, তারা তো এই জুলাই আমাদের সাথে একসাথে ছিল, কিন্তু আজকে তারা যেই চরিত্রটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের পুরাতন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় কয়েক দফায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে অসহযোগিতার। প্রথমে ৪০০ পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে, আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে, আমরা রাস্তায় বসেছিলাম। স্থানীয় প্রশাসন জানায় নিরাপত্তার স্বার্থেই তাদের পদক্ষেপ। আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? এদিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতিকে আসামি করে ১১ জনের বিরুদ্ধে নাম উল্লেখ সহ আরও ১০০ জনের নামে থানায় মামলা করেছে এনসিপি। এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। যথাযথ বিচার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে, আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হয় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করে এনসিপি। নাজমুস সালেহী, সময় সংবাদ। এদিকে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্র শক্তি। রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের হয়। মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এই সমাবেশে তারা বলেন, হবিগঞ্জের এই হামলা দেশে নতুন করে ফ্যাসিবাদী প্রবণতার উত্থানের ইঙ্গিত দিচ্ছে। দ্রুত এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আপনারা আপনাদের দলের নেতা কর্মীদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। যেই বিপ্লবীরা বিএনপিকে ১৭ বছরের এই ধান ক্ষেত থেকে মুক্ত করেছে, তাদেরকে আপনারা বালু ট্রাক দিয়ে আটকাতে পারবেন না। গুলি করে, হামলা করে মানুষের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাকে আপনি বাধাগ্রস্ত করবেন, আপনি ভুল ভেবেছেন। ছাত্রদল ক্যাম্পাসে ক্যাম্পাসে সারা দেশে সন্ত্রাস করছে, তাদেরকে থামান, অন্যথায় আপনাদের প্রত্যেককে দেখে নেওয়া হবে। সংঘাত উস্কে দেওয়ার মতো কোনো বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজপথেই জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, উস্কানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। সংঘাতের দিকে নিতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পরস্পরের আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যায় এবং সংঘাতের সৃষ্টি হয় উস্কানিমূলক কথা, অশ্রাব্য কথা এবং মিথ্যা অপপ্রচারের জন্য। একই দিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, যারা অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল এবং স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি করতে চায়, তাদের রাজপথেই জবাব দেওয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন, তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তরুণদের সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশ বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলেও আশাবাদী তিনি। তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে
একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। দেশের তরুণরাই দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে উল্লেখ করে দেশকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের স্ট্রেংথটা ওই জায়গায়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই ইসিতে বিএনপি সমর্থিত লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসসির সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত বাতিলের আহ্বানও জানান মিয়া গোলাম পরোয়ার। স্থানীয় সরকার ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 9 দফা প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী বুধবার সিএসি এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 কমিশনারের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন দলটির 6 সদস্য। বিএনপির রাজনীতি করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব পদে নিয়োগে ক্ষোভ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি জানায় মিয়া গোলাম পরোয়ার। এ সময় আওয়ামী লীগের পদধারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবি জানান তিনি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল। তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার জারি করা গ্রেফতারি পরোয়ানায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব ও সমতা বজায় রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে দুদেশের পারস্পরিক সমস্যার ইতিবাচক সমাধানের আশাবাদী ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আসার প্রায় 1.5 মাস পর বুধবার বিকেলে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। এর আগে বৈঠক করেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গেও। ঢাকায় ভারতীয় দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল দুই দেশের কূটনৈতিক নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের জনগণের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আশাবাদী নয়াদিল্লি। Whatever is beneficial to both the people, it's definitely will happen once the Honorable Prime Minister, I'm sure, visits India. And the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. ফিলিপাইনে আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন হাই কমিশনারের সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত দুদেশ। বলেন, পর্যালোচনার টেবিলে আছে প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তাব। এখন রিভিউ করছে এবং আমরা এ বিষয়ে
একটা সিদ্ধান্ত নেব। পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েই সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সরকারের পাশাপাশি অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের জাতীয় নির্বাচনের শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবার খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িত ডিসি সহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহে কাজ করছে তারা। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনের মিরপুরের DOHS এ থাকা আরও একটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনে দলটিকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 2025 সালের জানুয়ারিতে এই অভিযোগে দুদকের 5 সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। সেই অনুসন্ধানী দল রাতের ভোট খ্যাত 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রসহ জালিয়াতির তথ্য উপাত্ত খুঁজছে। 2018 সালের নির্বাচনের অনেকগুলো অভিযোগ ছিল। নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম, এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আদালতের আদেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরে আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালাচ্ছে দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করতে কাজ শুরু করে। ফ্ল্যাটে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য দুদক আজকে ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। এর আগে 22 জুলাই জিয়াউল আহসানের জলছিড়ি আবাসন প্রকল্পের বাসায় হোয়াইট গোল্ড সহ 100 কোটি টাকার সম্পদের প্রমাণ পায় দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার। আপিল বিভাগের রায়ে তদন্তের স্বার্থে সৌন অ্যারেস্টের সক্ষমতা ফিরে পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে চট্টগ্রাম 2 আসনে বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। মামলায় জামিন পেয়ে কারামুক্তির আগেই অন্য মামলায় শোন অ্যারেস্ট। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ কয়েকজনের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা। একে হয়রানি উল্লেখ করে রিটও হয় হাইকোর্টে। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট নয়। এই বিষয়ে রুলও জারি করেন। কোনো ব্যক্তিকে পুনঃগ্রেপ্তার দেখা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এই রায়কে স্থগিত করেন। এই আদেশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন তদন্তের পরিবেশ ফিরে পেল বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু যে নাগরিক তার অধিকার সুরক্ষা পাবে সাংবিধানিকভাবে, কিন্তু আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে। এদিকে আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদে বহাল থাকার বৈধতা পেলেন বিএনপির সরওয়ার আলমগীর। যোগ দিতে পারবেন পরবর্তীতে সংসদ অধিবেশনে। এর আগে হাইকোর্টের রায়ের পর এমপি পদে শপথ নিলেও কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুরুল আমিন। এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। আমরা আগামীকালকেই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করব।
এবং এই বিষয়টি আবার আপিল বিভাগে শুনানির জন্য নিয়ে যাব। এদিকে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। অবশেষে সত্যি হলো গুঞ্জন, সরিয়ে দেওয়া হলো মেহেদী মিরাজকে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস এখনো নিশ্চিত নয় ভারতের বাংলাদেশ সফর। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1075 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এই সংকট মোকাবেলায় টিকাদান কর্মসূচি আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তিনি। জানান, বেশি সংক্রমিত এলাকায় আরও 1 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে দ্রুতই ব্যবস্থা করে টিকার। পরিচালনা করা হয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। লক্ষ্যমাত্রার বেশি শিশুকে টিকার আওতায় আনা হলেও হাসপাতালে কমেনি রোগীর চাপ। এমন অবস্থায় প্রশ্ন ওঠে ক্যাম্পেইনের সফলতা নিয়ে। ভিটামিন এ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণে সে প্রশ্ন আরও জোরালো হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুল লক্ষ্য নির্ধারণে দেশের বিভিন্ন জায়গায় 95% শিশুকে টিকার আওতায় আনা যায়নি। এই সংক্রমণ কমাতে হলে 95% শিশুকে টিকার আওতায় আনতে হতো, কিন্তু বাস্তবে আসলে বাংলাদেশের কোথাও কোনো জায়গাতেই 95% এর কাভারেজ আনা যায়নি। এখনো হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা। এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। ভ্যাকসিনটা যখন দিলাম, আমরা দিলাম 1,85 লাখ, দেয়ার ইজ এ গ্যাপ অফ 40 লাখ। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিজ। কাজে আমরা এটাকে এখন অনেক বেগবান করি। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিজ হ্যাভ বিন ভ্যাকসিনেটেড। স্বাস্থ্য খাত নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। অলরেডি ওয়ার্ক ইজ স্টার্টেড। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের আদলে ঢেলে সাজানো হবে দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম। এর অংশ হিসেবে 3 বছরের কোর্স 4 বছর উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। ফিলিপিন্স সফর নিয়ে দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, নার্সিং শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ফিলিপিন্স সরকার। কারিকুলাম পরিবর্তন, নার্সিং কলেজের পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতি দেওয়া সহ অবকাঠামো নির্মাণে 2026-27 অর্থ বছরে $150 মিলিয়ন সহযোগিতা করবে এডিবি। স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, শীঘ্রই স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। 3 বছরের ডিপ্লোমা, এটাই বেশিরভাগ এখনো 3 বছরের নার্সিং ডিপ্লোমা দেওয়া হয়, যেটা বিশ্বের বেশিরভাগ দেশেই 4 বছরের ব্যাচেলর ইন সায়েন্স থেকেই নার্সিং ডিগ্রি শুরু হয়। ফিলিপিন্স কিন্তু বিশ্বের ওয়ান অফ দ্য আপনার টপ সাপ্লায়ার অফ বেস্ট কোয়ালিটি নার্সেস। যদি আমরা ফিলিপিন্সের সাথে বাংলাদেশের একটা কোলাবোরেশন করতে পারি আপনার নার্সিং এডুকেশনের মান বৃদ্ধির জন্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026-27 সময়ের মধ্যেই প্রায় $150 মিলিয়ন একটা বলপার্ক ফিগার তারা এই মুহূর্তে চিন্তা করেছে যে আমাদের তারা দিবে। নার্স, মিডওয়াইফ, মেডিকেল ডক্টর, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, ভ্যাকেন্ট যে পজিশনগুলো আছে, যেগুলো আপনার অনুমোদিত পজিশন, সেগুলো ফিল আপের আপনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা সহ 15টি মামলার আসামি সে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। আন্ডারওয়ার্ল্ডের আতঙ্কের নাম ডেভিড ইমন। পুলিশের তালিকায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দিয়েছিল সে। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবারও আলোচনায় ডেভিড ইমনের নাম। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ডেভিড ইমন, রায়হান, এদের প্রতি আমরা অনেকদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশ তথ্য সংগ্রহ করছে। তারা দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিতে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ধরা পড়েন পুলিশের জালে। যশোর থেকে গ্রেফতার করা হয় তাকে।
তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে। এটা অপরাধী অ্যারেস্ট হয়েছে, এটা অবশ্যই ভালো বিষয়। আতঙ্কবিত ছিল মানুষ, কারণ এখানে মানুষজন ওর কারণে একটু শান্তি থাকতে পারতেছে না কি। মোবারক হোসেন ওরফে ডেবি টিমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সংস্থাটি জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট 36টি মামলা রয়েছে। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সঙ্গে জাপানের খেলার দিন সংগঠিত বিবাদের জেরে সালিশ বৈঠকের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির 2 নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা। এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান মঙ্গলবার রাতে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংস্থাটি। লেদুই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য মামলার প্রধান আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করে বলে জানায় র্যাব। পারভেজকে গত 3 জুলাই কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে সংস্থাটি। বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ ও মাদক সহ রয়েছে 32টি মামলা। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। এদিকে এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, তাদের তৎপরতায় মোহাম্মদপুরে আগের চেয়ে কমেছে অপরাধ প্রবণতা। উই আর ডুইং আওয়ার পার্ট ওয়েল। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত দিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির চেন্নাই এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে নেপিদো। তবে এই প্রক্রিয়া সুনির্দিষ্ট কোনো সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। 2017 সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে 13 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বহু বছর ধরে চলে আঞ্চলিক সংকট ও মানবিক বিপর্যয় নিরসনে মিয়ানমারের সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা হয়। জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। এদিকে আগামী কয়েকদিন আফটার শক ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপান সরকার। জাপানের কুমামোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের একের পর এক ফুটেজ প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ওই ঘটনায় ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও বিভিন্ন অবকাঠামো। বিভিন্ন এলাকায় সড়কে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কুমামোতো শহরের একটি শপিং মল। ভূমিকম্পের সময় ভবনটির 2য় তলার একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। ভবনটিতে বিস্ফোরণের কারণ জানাতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। উপকেন্দ্রের কাছাকাছি উকি শহরে একটি হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও 36,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন এবং আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এদিকে জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে আগামী এক সপ্তাহ জুড়ে শক্তিশালী আফটার শক হতে পারে, তাই আগামী 2 থেকে 3 দিন ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। একই সঙ্গে ভূমিকম্পে দুর্বল হয়ে পড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। ভিসা বাতিল হওয়ার খবরে ঢাকা, দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে চলাচলকারী উড়োজাহাজের ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ। এতে বিপাকে পড়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শিবলাল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভিসা বাতিল নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেই মরার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে অতিরিক্ত বিমান ভাড়া। দুটি সমস্যার সম্মিলিত প্রভাবে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অটো ক্যান্সেলেশনের কারণে এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসী ফেরত গিয়েছেন, অনেকে আতঙ্কিত হচ্ছেন, যার কারণে অনেকে তাড়াহুড়ো করে আসার চেষ্টা করছেন, অনেকে আবার টিকিট ক্যান্সেল করার চেষ্টা করছে। এর সাথে অনেক লোক ফিরে আসার কারণে টিকিটের চাপটি বেশি হয়েছে আর কি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানিগুলো জানিয়েছে ভিসা বাতিলের খবরে দেশে অবস্থানরত অনেক প্রবাসী দ্রুত আমিরাতে ফিরে আসার চেষ্টা করছেন। যাত্রীর অতিরিক্ত চাপের সুযোগে বিভিন্ন এয়ারলাইন্স হঠাৎ করেই বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে, ফলে বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন প্রবাসীরা। টিকিটের হঠাৎ করে যে রেটটা বেড়ে গেল, এটার কারণে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা কিন্তু ক্ষতিগ্রস্ত, কিন্তু অনেকজন চাইলেও আসতে পারতেছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভিসা বাতিলের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে, তবে বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ার পাম তেল শিল্পে বিদেশি শ্রমিকদের সংখ্যা প্রতি বছর বাড়লেও কাটেনি জনবল সংকট। বিশেষ করে পাম ফল সংগ্রহের মতো কঠিন কাজে স্থানীয়দের অনীহার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে 2026 সালের জন্য নতুন বিদেশি শ্রমিক কোটা চালুর আবেদন জানিয়েছেন দেশটির প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রণালয়। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ার অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত পাম তেল শিল্প এখনও ব্যাপকভাবে বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল। দেশটির প্লান্টেশন ও কমিউনিটি মন্ত্রণালয় জানিয়েছে এই খাতের 70%-এরও বেশি কর্মী বিদেশি। পাম ফল সংগ্রহ, গাছ ছাঁটাই এবং ভারী শারীরিক শ্রমের কাজগুলোকে কঠিন, ঝুঁকিপূর্ণ এবং অনাকর্ষণীয় মনে করায় এসব কাজে স্থানীয় মালয়েশিয়ানদের আগ্রহ খুবই কম। এছাড়া কোভিড-19 মহামারীর সময় শ্রমিক প্রবেশে বিধিনিষেধের কারণে যে জনবল সংকট তৈরি হয়েছিল, তার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সাময়িক ওয়ার্ক পারমিটধারী বিদেশি শ্রমিকের সংখ্যা গত 4 বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। 2022 সালে যেখানে এই সংখ্যা ছিল 1,73,696 জন, সেখানে চলতি বছরে 30 এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 2,68,691 জনে। তবে শ্রমিকের সংখ্যা বাড়লেও শিল্পের প্রকৃত চাহিদা এখনও পূরণ হয়নি। মন্ত্রণালয়ের ভাষ্য, অনেক শ্রমিকের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ নিয়োগকর্তাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় শ্রমিক সংকট আরও প্রকট হচ্ছে। এর ফলে সময়মতো পাম ফল সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় 2026 সালের জন্য নতুন বিদেশি শ্রমিক কোটা চালুর আবেদন করেছে প্লান্টেশন ও কমোডিটি মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের আশা, নতুন কোটা অনুমোদন হলে শিল্পের উৎপাদনশীলতা ধরে রাখা এবং বৈশ্বিক বাজারে মালয়েশিয়ার প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা সহজ হবে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের রীতি টানলেন নেইমার জুনিয়র। ক্লাব ক্যারিয়ার চালু রাখার আশা 34 বছর বয়সে এই তারকার। সেলেসাউদের হয়ে নেইমারের ক্যারিয়ারে নানা অর্জন, পাওয়া না পাওয়ার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ফুটবল দুনিয়ায় এক নক্ষত্রের পতন। বিশ্বকাপের শীর্ষ 16তে নরওয়ের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফে 2-1 গোলে হারের পর নেইমার বলেছিলেন, এখান থেকেই শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। সমর্থকদের হৃদয়ে আশার শেষ আলোটুকু জ্বলেছিল, হয়তো 2030 বিশ্বকাপেও দেখা যাবে তাকে। কিন্তু না, দীর্ঘ 16 বছরের বর্ণিল অধ্যায়ের সমাপ্তি রেখাটা টেনেই ফেললেন নেইমার জুনিয়র।
বিশ্ব ফুটবলে ব্রাজিল মানে ফুটবলার তৈরির কারখানা। কিংবদন্তি পেলে, রোমারিও, কাফু, রোনালদোদের মতো তারকাদের পর নেইমারকে ঘিরেই বিশ্বজয়ের স্বপ্ন বুনেছিল 5 বারের চ্যাম্পিয়নরা। তবে কান্ডারি নেইমার পারেননি সে স্বপ্নের বাস্তবায়ন করতে। ব্রাজিলের ফুটবলে অসামান্য প্রতিভা, ক্ষুরোধার নৈপুণ্য, স্কিল সবকিছুর সমন্বয়ে নেইমার এক কমপ্লিট প্যাকেজ। নেইমার হতে পারতেন কিংবদন্তিদের একজন, তবে সৃষ্টিকর্তা তাকে যতটা প্রতিভা ঢেলে দিয়েছেন ততটাই যেন বিতর্কের পাতায় নাম লিখিয়ে ম্লান করেছেন তিনি নিজেই। কখনো বান্ধবী, কখনো সতীর্থের সন্তানকে মারধর, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে প্রতিনিয়ত হয়েছেন খবরের শিরোনাম। প্রতিভাবান এই ফুটবলারের ক্যারিয়ারে শৃঙ্খলা শব্দটাই যেন হয়ে উঠেছিল দূরের বাতিঘর। ক্যারিয়ারের সোনালী সময়ে তার যাত্রাপথে বড় বাধা হয়ে এসেছে ইনজুরির কারণে নিয়মিত পারফর্ম করতে পারেননি। তবুও ইতিহাসের পাতায় লেখা থাকবে নেইমারের নাম। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ 130 ম্যাচে 80 গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন সর্বোচ্চ 59টি। 4টি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। 2013 সালে ব্রাজিলের হয়ে জয় করেন কনফেডারেশনস কাপের শিরোপা। 2016 সালে দেশকে উপহার দেন অলিম্পিক গেমসে স্বর্ণপদক। এছাড়া 2021 সালে কোপা আমেরিকায় রানার্স আপ শিরোপা জয় করেন এই তারকা। যদিও ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ অধরাই রয়ে গেল তার। 34-এ এসেই শেষ হলো এক তারার বর্ণিল ফুটবল অধ্যায়। বিশ্বকাপের ট্রফি ছুঁতে না পারলেও ব্রাজিলের ফুটবল ইতিহাসে নেইমারের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। গোল, রেকর্ড, শৈল্পিক ফুটবল আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও সেলেসাও সমর্থকদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গ্যাসের পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকাই কমিশনের থেকে আসবে না। গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, দিন দিন কমছে সরবরাহ। কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেওয়ার সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী। হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা, বাহিনী সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডা। 144 ধারা জারি থাকায় উত্তেজনা। 111 জনের নামে থানায় মামলা দায়ের। এবং সংঘাত উস্কে দেওয়ার মতো বক্তব্য থেকে বিরত থাকতে সব দলের প্রতি রিজভির আহ্বান। এসিতে বিএনপির লোক বসানোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে জামাত। এ ছিল প্রবাসী সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।